আসবো আবার আপনার কাছে। মিস্টার গোলাম মোল্লা রনি, শাহবাগ 2013, শাহবাগ 2025। না, এই 2025 সনের শাহবাগ, তারপরে 2013 সনের শাহবাগ, এই ঘটনার সঙ্গে ধরেন আপনি, আমি, উনি, আমরা সবাই মোরলেস জড়িত। এরপর উনি যে ভাষায় বলে দিচ্ছেন, মানে আগেরটার সম্পর্কে এবং বর্তমানটার সম্পর্কে, আমার কাছে মনে হয় যে এর চেয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। ভদ্রলোকের ভাষায় যতটা সম্ভব নিন্দা জানানো দরকার, যতটা ক্ষোভ জানানো দরকার, যতটা সমালোচনা দরকার, আমাদের সেলিম ভাই ওটার এক্সট্রিমলি করেছে। এখন আমাকে যদি এর উপরে কোনো কিছু করতে হয় তাহলে গুঁতা দিতে হবে, খোঁচা দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ফলে আমি দুর্বল মানুষ, ওইদিকে আর যাবো না। কোন দিকে যেতে চান আপনি? আমি যেদিকে যেতে চাই সেটা হলো, আমি এই শাহবাগের ইতিহাস এবং যমুনার ইতিহাস আপনাদেরকে বলতে চাই দুটো। সেটা হলো, দেখেন, এই পৃথিবীর সব কিছু একটা গ্রহ নক্ষত্রের একটা বিষয় আছে। পৃথিবীর এই যে আমাদেরকে বলা হয় তোমার ভাগ্য বৃহস্পতি, বৃহস্পতিকে কেন সৌভাগ্যের গ্রহ বলা হয়, শনিকে কেন দুর্ভাগ্যের গ্রহ বলা হয়, এটা এখন সায়েন্স প্রমাণ করেছে যে এই কারণে বলা হয়। ধরুন, এই যে 2025 সনের এই মে মাসে যুদ্ধ হবে ভারত পাকিস্তান, আজ থেকে 10 বছর আগে বিবিসি ওটা প্রিডিক্ট করে বলে দিয়েছে 2025 সনেই যুদ্ধটা হবে, এবং হয়ে গেছে। শেখ হাসিনার একটা পতন হবে এবং এইভাবে নির্মম পতন হবে, আমরা সবাই বলেছি, 2014 সন থেকে বলেছি, কিন্তু উনি শুনেননি। এরকম সব জায়গারই একটা ম্যাথমেটিক্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। শাহবাগেরও একটা কেমিস্ট্রি আছে। মূলত এই জায়গাটা হলো একটা অভিশপ্ত জায়গা। আমি একটা প্রেজেন্ট টেন্স দিয়ে বলি, ধরুন পিজি হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতাল, প্রতিদিন এখানে কতজন রোগী মারা যায়, এবং এদের যে কান্না, আত্মীয় স্বজনের যে কান্না, ওই কান্নায় ওই জায়গাটা ভারী হয়ে থাকে প্রচণ্ড। কত মানুষ অসুস্থ, এখান থেকে মানুষের জন্য, মানুষের বেদনার, অর্থাৎ বর্তমান ঢাকা শহরের মানুষের যে বেদনা, মস্তিষ্কের বেদনার সর্বোচ্চ ওয়েব যদি এই বাতাসে ভাসতে থাকে, ওটা শাহবাগে। এই গেল এক। 2 নম্বর হলো, এটা যদি আদিকাল ধরেন, ওটা ছিল নবাবদের বাগান বাড়ি। শাহবাগ মানে শাহাদের বাগান বাড়ি, বাগান। ওখান থেকে একটু সামনে আগালে মধুর ক্যান্টিন, ওখানে একটা যাকে বলে বাইজিখানা ছিল। রাজাদের যে কোনো মেয়েদের ধরে নিয়ে আসা হতো, তারপর শেষে সেখানে বলে নাচতো, মদ খেত, গান বাজনা করতো। ফলে ওখানে মদ খাওয়ার জন্য, গান বাজনা করার জন্য, নেশা করার জন্য, ওই জায়গার মাটির মধ্যে যেটা রিদম আছে, ওখানে নামাজ কালাম জিকির আসকারের মধ্যে আসলে ওই রিদমটা আপনি পাবেন না। একদিকে এই হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য ওখানে কান্না। এখন দেখেন, ওই যে ওইরকম একটা জায়গাতে একটা কান্নার জন্য দুটো হাসপাতাল হলো কেন? পাশে আবার ঢাকা মেডিকেল, সবই তো শাহবাগ এলাকার মধ্যে। এটা তো অন্য জায়গাতে হতে পারতো। আপনি গিয়ে দেখেন, এটা হলো ওই জায়গাটার একটা অভিশপ্ত। এখন দেখেন, 2013 সনের ইতিহাস যখন আপনি বললেন, এর আগে আমরা ওটা নিয়ে এত দেখেন, আমরা যখন আমরা যখন আজকের কাগজে চাকরি করতাম, তখন ওই এলাকায় অনেক ভ্রাম্যমান পতিতা ছিল, পুরো ওই এলাকার পাশ দিয়ে ঘুরতে সারতো, এবং ওগুলো নিয়ে আমরা অনেক মজা ঠজা করতাম। কিন্তু দেখা গেল যে এই 2013 সনে আসলো ভালো ভালো ছেলেরা, মেয়েরা। কয়েকদিন পরে এদের বিরুদ্ধে বদনাম হয়ে গেল, যারা গাঁজা খায়, এরা ওখানে সন্ধ্যার পরে গিয়ে আরও কী করে, ছেলে মেয়ে একসাথে বসে বসে কী করে, গাঁজার গন্ধে চারিদিকে টিকা যায় না। এরপর কী হলো, দেখে যে তাদের একটা সৎ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, এটা পুরো গাজার মধ্যে, বিরিয়ানির মধ্যে একাকার হয়ে গেল। এটা হলো এই মানে জায়গার অভিশাপের একটা লক্ষণ। এখন এই জায়গার মধ্যে এনসিপি কেন ঢুকলো? এদের তো সবাই পণ্ডিত ব্যক্তি। আর এই জায়গার মধ্যে জামাত কেন ঢুকলো? এরকম একটা অভিশপ্ত জায়গায় রাস্তা বন্ধ করে তারা জামাতে নামাজ পড়ছে। এটার প্রতিক্রিয়া যে কী হতে পারে, আইদার তারা মানে কি বলবো, ওখানকার যত গাঁজাখোর আছে বাংলাদেশে এখন, সরোয়ার্দী উদ্যানকে ঘিরে এখন পর্যন্ত যে গাঁজাখোর আছে, বা ওখানে ঘুষ দুর্নীতির যে জায়গাগুলো, সরোয়ার্দী উদ্যান, রমনা পার্ক। হ্যাঁ, সরোয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ওখানে পুলিশের একটা স্টেশন আছে। আবার আপনি ধরেন ক্যাসিনো, ডিস্কো যদি ধরেন, পাশে ঢাকা ক্লাব আছে। তো সব মিলিয়ে ওই এলাকাকে যদি ইসলামী তাহাজিব এবং তমুদ্দুন অনুযায়ী নামাজের জায়গায় আনতে হয়, মসজিদে নামাজ পড়ে, এটা একটা বিরাট কিয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যার জন্য এখন এখানে যারা আসছে, তারা জেনে হোক, বুঝে হোক, বা না জেনে হোক, না বুঝে হোক, একটা অভিশপ্ত জায়গায় তারা পাড়া দিয়ে বসেছে। ফলে এটার দায় তাদের এখান থেকে নিয়ে যেতে হবে। এটাই হলো আমার বক্তব্যের কারণ। হলো, আপনি যদি মক্কা শরীফে যান, লোকজন বলবে হাজি সাহেব মক্কা থেকে আসছে। গয়া যান, কাশি যান, সেখান থেকে আসবে। কিন্তু আপনি যদি একটু লাস ভেগাসে যান, ইন্ডিয়ানাতে যান, ম্যাকাওতে যান, যদি আপনি যত মানে হাজি সাহেবই হন না কেন, ভাই আমি একটু লাস ভেগাস থেকে আসলাম, মানুষ একটু সন্দেহর দৃষ্টি নিয়ে তাকাবে। এবং শাহবাগের ওই জায়গাটাতে সারা রাত জেগে জেগে, ধরেন একটা মেয়ে আছে বা একটা ছেলে আসে, সে যতই চরিত্রহীন হোক, যতই নামাজ কালাম পড়ুক না খেলো, খালি লোকজন ওই আশেপাশে তারা সন্দেহ সৃষ্টি করবে যে ওই আশেপাশের যে হাহাকারগুলো,
ওই আগের যে বাইজির অভিশাপগুলো, ওই যে ওখানে যে সবাই গাঁজা খায়, মদ খায়, এইগুলো না জানি এখানে চলে আসে। এরকম একটা ঝুঁকির মধ্যে তারা এখানে পড়ে গেছে। এগুলোকে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন। এই ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে যদি তারা পড়ে যায়, আপনি চিন্তা করেন এর মধ্যে পড়ে পিনাকি বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এজ এ শাহবাগী। এখন পিনাকি জাতীয় মানে কি বলবো, বাংলাদেশের অনেকের পীর, মানে আলিম, মানে কি হজরতুল আল্লাম, সবার মানে হজরতুল আল্লাম বা আলা হজরত, মানে যারা ইসলামপন্থী লোকজন, উনি যদি আলহামদুলিল্লাহ বলেন অনেকের কান্না এসে যায়, আবেগে কান্না এসে যায়। তো এরকম তো ওনার মতো মানুষ, শিক্ষিত সজ্জন ব্যক্তি, এই শাহবাগী যে তকমা, এই শাহবাগী তকমা নিয়ে উনি বাংলাদেশে থাকতে পারেননি। একইভাবে আপনি দেখেন শাহবাগে আরও মেধাবী, আরিফ জেফতিকের মতো মেধাবী মানুষ, তারপর শেষে অনেক ভালো ভালো লেখকনা ছিল ওই সময়টাতে। মানে এখন যারা রাজনীতিতে ওখানে গেছে, এদের সাথে 100 টাইমস ইন টার্মস অফ এডুকেশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল স্ট্যাবিলিটি, তারা কিন্তু গণজাগরণ মঞ্চের সাথে ছিল, ইনক্লুডিং ডাক্তার ইমরানের সরকার। ভালো ফ্যামিলি, আমাদের নাহিসাবের মেয়ের জামাই। কিন্তু কি হলো, ওই অভিশপ্ত জায়গায় পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের যৌবন শেষ, জীবন শেষ, এবং দেশ ত্যাগ করতে হয়েছে। এবং এখন সবার ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া থেকে শুরু করে সবারই এক একটা করে উপাধি হয়ে গেছে। এমন উপাধি, কে 3 ইঞ্চি, কে 4 ইঞ্চি, এগুলো শোনা যায়, বলা যায়, বলেন তো অবস্থা। এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন আমাদের এই সোনার ছেলেরা, বিপ্লবের সোনার ছেলেরা এই জায়গার মধ্যে পা দিয়েছে। আমি এখন দোয়া করব না কি করবো, তার জন্য আমি শুধু ইতিহাসটা বললাম। এই গেল এটার অবস্থা। তেমনি আমার খুব মায়া লাগতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য। উনি এখন যমুনার বাসিন্দা। এই ভবনটা একটা অভিশপ্ত ভবন। যমুনার কথা শুনলেই আমার কাছে মনে হয় ওই যে হুমায়ুন আহমেদের যে গান, হ্যাঁ, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। তো এই হলো যমুনা। অন্যান্য নদীর তুলনায় যমুনা ইজ এ ডেঞ্জারাস নদী। এবং এখানে বাংলাদেশে ধরেন যে যমুনা, এটা তো অরিজিনাল যমুনা না। অরিজিনাল যমুনা যেটা, সেটা আগ্রার তীরে। তো যেখানে আগ্রার তীরে আগ্রা ফোর্ট হয়েছে, তাজমহল হয়েছে, এবং ওই জায়গাটাতে সিপাহী বিপ্লব থেকে শুরু করে যা কিছু যে রক্তগঙ্গা বয়ে গেছে যমুনাতে, এই রক্তগঙ্গা ভাগীরথীতে বয়। ইভেন তাজমহল তৈরি করবার ক্ষেত্রে একজনের স্বপ্ন পূরণের জন্য, ওটি বলছি। স্বপ্ন মানে ইচ্ছে পূরণের জন্য কত মানুষের কত শ্রম ঘাম ওঠে হয়েছে। মানে ওই যমুনা ভারতবর্ষের যত নদী আছে, বিখ্যাত নদী, যেমন ব্রহ্মপুত্র, ভাগীরথী, এরা সব বড় বড় নদী, গঙ্গা আমাদের এখানে সব পদ্মা হয়ে গেছে। কিন্তু যমুনার নদীতে যত রক্তগঙ্গা বইছে, এবং যমুনা তোর একটা অংশ আগ্রা থেকে কিন্তু দিল্লি পর্যন্ত ছিল, এখন যেটা শুকিয়ে গেছে, এখন নেই, একদমই শুকিয়ে গেছে। তো যার জন্য যমুনার ওই নদীটা আমাদের পাক-ভারত উপমহাদেশে একটা অভিশপ্ত নদী। এখন আমাদের এই দেশে যখন বাংলাদেশে এই যমুনার ভবন করা হলো, এখানে এসে বসবাস করলো কে? ফখরুদ্দিন। দেখেন বেচারার জীবনটা শেষ, একেবারে ভদ্রলোক মানুষ, শুকিয়ে কী অবস্থা হয়ে গেছে। মানে এর জীবন, এর সে যদি বলা হয় তাকে 10 বার গলায় দড়ি দিতে বলা হতো, সে এখন যমুনাতে আর কখনো সে ঢুকবে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরই বন্ধু মানুষ, আইসে সে এখানে বসবাস করলো। এরপরে একজন ভদ্রলোক, উনি কি বেঁচে আছে না মরে গেছে জানি না, লতিফুর রহমান সাহেব, অত্যন্ত প্রাজ্ঞ ভদ্রলোক মানুষ, তিনিও ওই যমুনার বাসিন্দা ছিলেন। তার দেখেন কি একটা পরিণত হয়ে গেল। শেখ হাসিনা এই যমুনাতে এসে প্রধানমন্ত্রী হয়ে কিন্তু প্রথম যমুনাতে উঠছিলেন, এবং শেখ হাসিনা এই যমুনাতে বসে, এবং এই সময়টাতে বিডিআর মিউটিনি হলো। তারপরে দেখেন শেখ হাসিনার জীবনে যে পরিণতিটা ঘটলো এই যমুনা কেন্দ্রিক। এখন আবার এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বসছেন, তাও আবার বয়স কত বছর? 84 বছর। বিশ্বাস করেন আমার ভীষণ রকম ভয় লাগছে যে এই যে আমি বললাম যে গ্রহ নক্ষত্র বৃহস্পতি সব মিলিয়ে, তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি, সেটা হলো এটা হলো 2025 সন মে মাস। আজকে যখন আমি এই ভিডিওটা করছেন, আপনি অনুষ্ঠান করছেন 10 তারিখ, মে মাসের 10 তারিখ, 11 তারিখ প্রচার হবে 11 তারিখে, কিন্তু আমরা যখন কথা বলছি বা এই যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি 10 তারিখের কথা নিয়ে বলছি, শাহবাগ। আপনি অবাক হয়ে যাবেন যে 10 তারিখে এই পাক ভারত উপমহাদেশে দুটো ঘটনা ঘটেছিল, এই ঠিক মে মাসের 10 তারিখ। মে মাসের প্রথম হলো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল এই মে মাসের 10 তারিখে, এবং পুরুষ সঙ্গে ভারতের যে বীর পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে, যে আজকে 10 তারিখে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ করছে ঝিলাম নদীর তীরে, এবং ওখানে যে পানির সন্ত্রাস থেকে যা কিছু হচ্ছে, ঠিক এই তারিখে 10 তারিখে এই আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যুদ্ধ হয়েছে, এবং সমস্ত ভারতবর্ষের ইতিহাস উলটপালট হয়ে গেছে মে মাসের। 1 2 নম্বর হলো 1700 না 1857 সনের এই মে মাসের 10 তারিখে আমাদের এই যে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে প্রথম সিপাহী বিদ্রোহ হলো। দ্য ফার্স্ট সিপাহী বিদ্রোহ হলো এই মে মাসে 2025 সনে। তো সেই 10 তারিখে আমাদের অভিশপ্ত শাহবাগে, আপনার যাকে বলা হয় সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য
গোলাম আজমের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একটা বিশাল কিছু একটা হচ্ছে, সেটাকে আবার ম্যাটেরিয়ালাইজ করার জন্য আজকে রাতে মানে 10 তারিখ রাতে মানে ক্যাবিনেটের মিটিং হবে। আবার সেই ক্যাবিনেট মিটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপির কার্যনির্বাহী কমিটির একটা বৈঠক হবে। বিশ্বাস করেন, মানে আমি যতটুকু পড়েছি, আমি এই ভাগ্যে বিশ্বাস করি, নিয়তিতে বিশ্বাস করি, গ্রহ নক্ষত্রে বিশ্বাস করি। আর যেহেতু ইতিহাসের একজন যাকে বলা হয় ছাত্র, এইভাবে ইতিহাসের একটার সাথে একটা কেন বারবার 15ই আগস্ট বা আগস্ট মাস আওয়ামী লীগের জন্য কুফা ডেকে নিয়ে আসে প্রতি বছর। এই আগস্ট মাসে কেন তার পতন হতে হবে? আপনার কি মনে হয় না যে এখানে কিছু একটা আছে? কেন এই আগস্ট মাসে শেখ হাসিনার পতন? এটা সেপ্টেম্বর মাসে হতে পারতো, কিংবা এটা নভেম্বর মাসে হতে পারতো, কিন্তু আগস্ট মাসে হতে পারবে। আবার বাংলাদেশে যে দেখুন এই মে মাস, এই যে 10 তারিখ, এই 10 তারিখে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। তারপরে সেই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আমাদের আবার যুদ্ধ করার শখ জাগলো কেন এই সময়টাতে? নিঃসন্দেহে শরীরের সাথে আকাশের সাথে একটা চুলকানির ভাবসাব আছে, সারা শরীর চুলকাচ্ছে। ওই যে চরমনের পীর সাহেব বলেছেন যে সুখে থাকলে তোমাদের ভূতে কিলায়, তা আমাদের আসলে এই বাংলাদেশে প্রায়ই দেখবেন যে সুখে থাকলে ভীষণ রকম ভূতে কিলায়। এবং আরও একটা ব্যাপার বললেন, এই মে মাসে দুইবার বাংলাদেশ আক্রমণ করেছে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক। প্রথমবার গিয়াসউদ্দিন ইলিয়াস শাহ ওনার জমানাতে, আর দ্বিতীয়বার ওনার ছেলে সিকান্দার শাহের জমানাতে। দুইবার এই মে মাসে কিন্তু তারা আক্রমণ করেছে। তো কাজেই সময়টা আসলে ভালো না। এই সময়টাতে ভালো না থাকার কারণে কি হচ্ছে, এরা একবার বলছে যুদ্ধ করব, একবার বলছে করিডোর দেব, তারপরে শেষে আর একবার পাকিস্তানের বন্ধুত্ব করছে, আবার চীনে গেল বন্ধুত্ব করার জন্য। চীন আবার এখন উল্টে গেছে, চীন আবার এখন বলছে কিয়ামত হয়ে যাবে। কি একটা কথা দেখলাম, চীন বলছে কিয়ামত হয়ে যাবে যদি এই মানে ওখানে করিডোর দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আসলে জিলুবের ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। ভীষণ রকম মানে অন্তঃস্থল থেকেই একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসছে। সো মিস্টার সাদাত হোসেন সেলিম, আপনার কেমন লাগছে সেটা অবশ্য আপনি পরিষ্কার করেননি, কথাবার্তায় বুঝেছি, কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে আর ভালো লাগছে না। এবং আমি একটু বুঝতে চাই যে এই যে শাহবাগে যারা বসছেন, এরকম কোনো ধারণা কি আছে যে তাদের মধ্যে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে, আমরা যখন এই কথাগুলো বলছি অনেকে মনে করতে পারেন যে মানে সহজেই ট্যাগ লাগিয়ে দেওয়া সম্ভব যে আওয়ামী লীগের দালাল বা স্বৈরাচারের দোষর, বাট আমরাই জানি বা মানুষও জানে যে আওয়ামী লীগের সময় আমরা কী পরিমাণ ফাইট করেছি এবং কী পরিমাণ সাফার করেছি। তারা কি মনে করছেন যে এই দল নিষিদ্ধ করলেই এই দলের যারা এখনও তো দেশে তাদের সমর্থক, নেতাকর্মী, সাধারণ সমর্থক আছে, তারা তাদের দলগুলোতে ঢুকে পড়বেন এবং তাদের দলগুলো শক্তিশালী হয়ে যাবে, যেহেতু একাধিক দলের পেছনে আছে? ব্যাপারটা কি এই রকম কি না? দেখুন, আপনার 5ই আগস্টের পট পরিবর্তনের পরে জামাত ইসলাম কিন্তু আপনার খুব আওয়ামী প্রেমী হয়ে গেছিল হঠাৎ করে। তারা কিন্তু আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হতে আরম্ভ করে এই ধরনের কথা বলা শুরু করেছে। আমি আমার নির্বাচন এই আলোচনাটা এই কারণে করলাম যে এই যে বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, যেসব দাবি, সংস্কার, অনেকটাই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করবার বলে অনেকে মনে করেন। অবশ্য আপনারা যারা নির্বাচন চান তাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা দ্রুত ক্ষমতায় গিয়ে লুটপাট করবার জন্য নির্বাচন দাবি করছেন, কিন্তু অন্যদিক থেকে এই অভিযোগটা আছে যে তারা আসলে আবার বিলম্বিত করতে চাইছে তাদের শক্তি সঞ্চয়ের একটা প্রক্রিয়া হিসেবে। তো এই আওয়ামী নিষিদ্ধকরণ ও শক্তি সঞ্চয়ের প্রকল্পের অংশ কিনা? আওয়ামী নিষিদ্ধকরণ এটাও আপনার তাদের শক্তি সঞ্চয়ের একটা প্রকল্পই হতে পারে। কারণ আওয়ামী লীগকে প্রথমেই ক্ষমা করে দিয়েছিল জামাত ইসলাম, এবং জামাত ইসলাম আওয়ামী লীগের বন্ধু সাজার চেষ্টা করেছে। এবং আপনার তারা মানে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হতে আরম্ভ করে এমন অনেক কিছু কাজ করা শুরু করেছে যাতে আওয়ামী লীগের সিম্পিটি তাদের প্রতি যায়। তো গ্রামগঞ্জে কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে কিন্তু তারা তাদের সদস্য অন্তর্ভুক্ত করছে, বা এনসিপিও মনে করছে কিছু আওয়ামী লীগকে পাওয়া যাবে। এবং দেখছি এনসিপির পিছনে মূলত জামাত, আর জামাত টার্গেট করছে আওয়ামী লীগের একটা অংশকে, গ্রামগঞ্জে মহিলাদেরকে, পুরুষদেরকে। তারা এটার একটা হঠাৎ করে এখন মনে করতে পারে, তখন মনে করে একবার চুপ হয়ে গিয়েছিল। কারণ আপনার মনে আছে যে ক্যাবিনেটে যখন আপনার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের মধ্যে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের যে প্রস্তাবটা উঠছিল, আপনার ক্যাবিনেট থেকে সেটা আবার ফেরত চলে আসছে। হাসান আবদুল্লাহ এবং সার্জিস যখন আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য রিট করেছে, রিট থেকে আবার তার প্রত্যাহার করে নিয়েছে। এখন গতকাল আপনার নাহিদ ইসলাম বলল যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের মানে সদিচ্ছা নাই। তো তাইলে 8 মাস পর্যন্ত তো সে ক্যাবিনেটে ছিল, এবং ক্যাবিনেটে থাকা অবস্থায় তাইলে কাজটা তারা করতে পারেনি কেন, বা পদক্ষেপ নেয়নি কেন? নিজের পক্ষে আওয়ামী লীগকে আপনার নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করতে পারতো প্রথমেই, এবং একটা আইনি প্রক্রিয়া শুরু করতে পারতো, সেটাও করে নাই। এছাড়া আমরা ধরেন উপদেষ্টাদেরকে জানি যে তারা একটা গোপনীয়তার শপথ নেয়। প্রথমে একটা শপথ নেয়, তারপর রাগ অনুরাগে বশবর্তী কিছু করবে না, আরেকটা শপথ নেয় গোপনীয়তার শপথ। তারা এখন তাদের গোপনীয়তাও তারা প্রকাশ করে দিচ্ছে। একটা মানে একটা শিশুসুলভ আচরণ অনেকের মধ্যে
পাওয়া যাচ্ছে আর কি। হাসনাত কালকার একটা কথা বলেছেন যে আমাকে যদি চাপে পড়ে বা অন্য কোনো কারণে যদি আমি অন্য কোনো রকমের বক্তব্য দিই, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, মানে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য যদি সে দেয় তাহলেও আন্দোলন চালিয়ে যেতে। না, এটা তো এখন তাদের সরকার, এটা তারা ধরেন আপনার এই ডিবি অফিসের এক ডলা খেয়ে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। এইরকম ডলা আমাদের বিএনপি বা আমরা যারা সমমান আমরা বহু ডলা খেয়েছি। বহু ডলা খাওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু আন্দোলন বা বিএনপির থেকে সরে দাঁড়াই নেই, কিন্তু তারা এক ডলা খেয়ে কিন্তু আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছে, এটা আপনার নিঃসন্দেহে মনে আছে। তখন হাসনাত আবদুল্লাহর এই কথাটাও একটা মানে সারমর্ম থাকতে পারে যে হয়তো সরকার, যেমন আজকে তারা ক্যাবিনেটে বসে তারা বলতে মানে কিছু একটা বলার চেষ্টা করছে যে তারা চিন্তা করছে কী করে। গতকালকে শুনলাম যে আপনার নাহিদ বলল যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধ করবে, এরপর আওয়ামী লীগ নিষিদ্ধ করবে। দেখুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বা আওয়ামী লীগকে আপনার রাজনীতি স্পেস দেওয়ার বিপক্ষে আমার অবস্থান শক্ত। কারণ আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল। আওয়ামী লীগ গণতন্ত্রের ভাষা বুঝে না, আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে না। আওয়ামী লীগ যখন 72 সালে প্রথম আসলো, সর্বদলীয় সরকার গঠন না করে তারা একদলীয় সরকার ব্যবস্থা গঠন করলো প্রথমে। পরবর্তীকালে 75 সালে সমস্ত দল এবং সংবাদপত্র বাতিল করে দিয়ে এক দল এক নেতা করেছে, রাজনৈতিক পট পরিবর্তন সমস্ত পদ্ধতি বন্ধ করে দিয়েছে। আর শেখ হাসিনার আপনার 15 বছরের শাসন তো সারা পৃথিবীর একটা কলঙ্কিত শাসন, মানে গণতন্ত্রের মোড়কে একটা কলঙ্কিত শাসন শেখ হাসিনা করে গেছেন। এবং জুলাই এবং আগস্টে যেই মানে তিনি যেভাবে হত্যা করেছেন, খুন করেছেন, রাষ্ট্রকে আপনার সমস্ত বাহিনীগুলোকে লেলিয়ে দিয়েছেন, রাষ্ট্রের প্রতিটা অর্গানকে তিনি একদম ধ্বংস করে দিয়েছেন, মানে মানুষের নীতি এবং নৈতিকতাকে একদম শূন্যর কাতারে নিয়ে এসেছেন। 75 সালে যখন বাকশাল গঠিত হয় তখন কিন্তু এমএজি ওসমানী এবং মইনুল হোসেন এই দুজন কিন্তু আপনার পদত্যাগ করেছেন, তারা আর অন্যরা না পারলেও তারা করেছেন। কিন্তু নূর আলম সিদ্দিক একটা দীর্ঘ 3.5 ঘন্টার বক্তৃতা দিয়েছেন। নূর আলম সিদ্দিকী 3.5 ঘন্টার বক্তৃতা করেছেন, শাহ মোয়াজ্জেম হোসেন সাহেবরাও বক্তব্য করেছেন, মিজানুর রহমান চৌধুরীরা বক্তব্য রেখেছেন এর বিরুদ্ধে, কিন্তু তারা শেষ পর্যন্ত রয়ে গেছেন সেখানে, কিন্তু এনারা পদত্যাগ করে সরে এসেছেন। আমরা 15 বছরে কিন্তু কাউকে এই নূর আলম সিদ্দিকীর মতো কাউকে বক্তব্য দিতে আমরা শুনি নাই, আর মইনুল হোসেনের মতো পদত্যাগ করতে শুনি নাই। এমনকি এই যে 18 সালের নির্বাচনটাকে যে এইভাবে গণধর্ষণ করা হয়েছে, দায়িত্ব নিয়ে একজন কর্মকর্তা পদত্যাগ করেন না, সেটা ডিসি হোক, এসপি হোক, আইজি হোক, ডিআইজি হোক, সেনাবাহিনী কর্মকর্তা হোক অথবা একজন উপজেলা কর্মকর্তা হোক, একজনও করে নাই। অর্থাৎ একটা বিচারহীনতা সংস্কৃতি, একটা মানুষের মনোজগতের একেবারে গোলামির জিঞ্জির পরিয়ে দেওয়ার সংস্কৃতি, এটা আওয়ামী লীগ চালু করেছে। আওয়ামী লীগের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার এটা মনে করি, কিন্তু একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, আমরা এটার বিপক্ষে। আওয়ামী লীগের যারা মানে শাস্তি পাওয়া তারা শাস্তি পেতে হবে, যারা লুণ্ঠন করেছে তার সেটা তো হচ্ছে না, সেটা কোথাও হয়নি এখন পর্যন্ত, কিন্তু দৃশ্যমান গত 8 মাসে কিছুই হয়নি। এটা না হওয়ার একমাত্র কারণ হলো যে এই উপদেষ্টা, যেই মানে ছাত্রদের দ্বারা নিয়োজিত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং তার আপনার উপদেষ্টা মণ্ডলী, তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তারা তাদের নিয়োগকর্তাদেরকে ক্ষমতা বসাতে চায়, এবং নিয়োগকর্তাদেরকে ক্ষমতা বসানোর জন্য তাদের যে সময়টা প্রয়োজন তারা সেই সময়টা ক্ষেপণ করার চেষ্টা করছে আর কি। এখন গোলাম মাওলা হয়তো খুব রসিয়ে কথা বলেন, ধরেন আমি একটু একটা উদাহরণ দিই, একজন আরেকজন থেকে টাকা পাবেন আর কি, তো টাকা পাবেন বলতেছে আমার টাকাটা ফেরত দাও, তাহলে আমি একটা ব্যবস্থা করতেছি, আবার বলে আমার টাকাটা ফেরত দাও, একটা ব্যবস্থা করতেছি, তারপর আরেকবার যাওয়ার পরে বলে যে আসো আমি তোমাকে কী ব্যবস্থা করতেছি তোমাকে দেখাচ্ছি, তো দেখা হলো যে একটা বাস ঝাড় উনি লাগিয়েছেন, তো বলো যে দেখো ব্যবস্থা করতে, এটা কী ব্যবস্থা, এই যে এই বাস গাছ আস্তে আস্তে বড় হবে, অনেক বড় হবে, আশেপাশে যে তুলো গাছগুলো দেখতেছো না, বিভিন্ন প্রতিবেশী তুলো গাছগুলো, তখন তুলো গাছগুলো যখন তুলা ফুটে যাবে এই বাসে ঝাড়ে এসে লাগবে, সেখান থেকে আমি নামিয়ে নেব, নিয়ে বাজারে বিক্রি করে তোমার টাকা পরিশোধ করব। এখন বাঁশঝাড়কে বড় হতে হবে, আপনার ওই প্রতিবেশী তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করে আপনার বাজারে বিক্রি করবে, এই ধরনের একটা প্রকল্প তারা হাতে নিয়েছে। এটা একেবারেই মানে আমরা বুঝতে পারছি, আমরা কয়েকজন উপদেষ্টার সাথে সামনাসামনি কথা বলে এবং যারা সংস্কারের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারছি যে তারা নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাচ্ছেন। এবং পাশাপাশি ধরেন যারা নির্বাচন চাচ্ছেন সরকারি বেসরকারি পর্যায়ে তাদেরকে কিন্তু টার্গেট করছেন। ধরুন দীর্ঘদিন যাবৎ 15 বছর যাবৎ যারা মানে আপনার কোনো না কোনোভাবে 14 পুরুষের মধ্যে বিএনপির নামগন্ধ ছিল, তারা কিন্তু কোনো প্রমোশন পায় নাই, কোথাও ভালো জায়গায় নিয়োগ পায় নাই। সরকার এসে প্রথম দিকে তাদের প্রতি কিছুটা সুবিচার করেছে। এখন আবার যেটা করছেন সেটা হলো যে বেছে বেছে বিএনপি লোকদেরকে কিন্তু আবার বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন এবং আপনার তাদেরকে আবার শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছেন এবং তাদের কাজ কমিয়ে দিচ্ছেন। পাশাপাশি তারা আওয়ামী লীগের দিকে পুনর্বাসন করার একটা চিন্তা করছেন। তারা মনে করছেন যে না, এরা আমার বন্ধু না, আওয়ামী লীগের যারা সমর্থক আছে
আমরা তাদেরকে বন্ধু বানিয়ে আমরা আমাদের প্রকল্পটাকে বাস্তবায়ন করতে চাই কিনা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমরা কথা বলেছি, ওনারা 167টা আপনার দাবি দিয়ে মানে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। দেখেন, জেলা প্রশাসক হবে না জেলা কমিশনার হবে, এটার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে? এই আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের প্রয়োজন আছে? এটা তো ওনারা চিন্তা করে নির্ভয়ে আদেশে করা যায়। বা এটা যদি জনপ্রশাসন মনে করে যে জেলা প্রশাসকের জায়গায় জেলা কমিশনার হবে, এটা ওনারা সংস্কারের মধ্যে নিয়ে আসছেন। তো তখন আমরা বুঝলাম যে এই সংস্কারের অর্থ হলো যে এটাকে নির্বাচন প্রলম্বিত করা এবং একটা গোজামিল করে করা। যেমন বলছে যে স্পিকার হবেন সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে। তো আমরা এটা ভেটো দিয়েছি, বলছি যে এটা তো হলে তো সংসদ চালানো যাবে না। আপনারা যে আমরা অতীত একটা প্রস্তাব দেখেছি যে বিরোধী দল থেকে একজন স্পিকার, সরকারি দল থেকে হলে দুজন ডেপুটি স্পিকার, তার মধ্যে একজন সরকারি দলের একজন বিরোধী দলের। কিন্তু ওনাদের এইসব প্রস্তাবগুলো একদম যেটা করছেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এমন একটা মানে ভয়ঙ্কর রকমের প্রস্তাব দেওয়া হচ্ছে, যাতে করে মনে হচ্ছে যে এটা আপনার হয়তো মানবে না, পরে জাতির সামনে উপস্থাপন করবে যে আমরা সংস্কার করতে চেয়েছি, সংস্কার মানছে না, ইয়ে করছে না। আমরা বলতেছি আপনার একটা ন্যূনতম একটা 3টা নির্বাচনটাকে ধরেন। শেখ হাসিনার মানে অনেকগুলো সুযোগ ছিল। শেখ হাসিনার 2018 সালে যখন নির্বাচনে সমস্ত বিরোধী দলগুলো এসছে, বিরোধী দলগুলো তো অনেকটা মানে হতাশ হয়ে মানে বাধ্য হয়ে নির্বাচনটা অংশগ্রহণ করতেছে। তখন কিন্তু আমরা বলছি যে সরকারের অধীনে নির্বাচন করাটা আত্মহত্যার শামিল। হয়তো নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে, হয়তো সরকারের মুখোশ আরও উন্মোচন করা হোক, যে কোনো কারণেই নির্বাচনে অংশগ্রহণ করার পরে পুরো নির্বাচন পদ্ধতিতে একটা দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন হতে পারে, এই ব্যবস্থাটা তা মানে দেখাতে পারতো। কারণ আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দাবিগুলো উঠছে, তখন আমরা মনে করছি যে আসলে তত্ত্বাবধায়ক সরকার এই পদ্ধতিটা হলো যে রাজনীতিবিদদের জন্য একটা অপমানজনক কর্মকাণ্ড। একটা রাজনীতিবিদ 5 বছর রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু একটা নির্বাচন করতে পারবেন না, এটা দীর্ঘদিন চলা যায় না। যেমন আপনার 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেও কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আপনার এই যে 5টা আপনার সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। তখন পর্যন্ত কিন্তু নির্বাচনটা একটা পদ্ধতি ছিল। আপনার 14 নির্বাচনের পরে যখন উপজেলা নির্বাচনটা 5টা স্তরে করেছে, প্রথম স্তরে করার পরে প্রথম স্তরে কিন্তু বিএনপি এবং পীরগঞ্জ বিএনপি জয়লাভ করেছে। দ্বিতীয় তৃতীয় স্তর থেকে একদম নির্বাচনটাকে সর্বনাশ করে দিয়েছে। এখন ওনারা প্রস্তাব দিচ্ছেন যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 4 মাসের, এবং তত্ত্বাবধায়ক সরকারে জাতীয় নির্বাচনও করবেন, স্থানীয় সরকার নির্বাচনও করবেন। আমরা এটা তীব্র বিরোধিতা করেছি যে না, আপনার তো রাষ্ট্রকে তো ফাংশন করতে হবে। রাষ্ট্র আমরা ঠিক আছে, আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং এটা যদি স্থায়ীভাবেও করতে হয় তাও আমরা মেনে নেব, কিন্তু আপনার রাষ্ট্রকে তো বিশ্বাস করতে হবে একটা জায়গায়। এবং আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনটা হোক আপনার সরকারের অধীনে, প্রশাসনকে আমরা সেভাবে চেষ্টা করব বা আমরা সেভাবে কমিটমেন্ট করব। অথবা শেখ হাসিনার এই পতনের পরে আপনার আমলা বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, ব্যবসায়ী বলেন, মিডিয়ার ব্যক্তিত্ব বলেন, সংস্কৃতির ব্যক্তিত্ব বলেন, রাজনীতিবিদ বলেন, সবাই মনোজগতে এক ধরনের সংস্কার হয়েছে। কেউ কিন্তু আবার যাবে না, কিন্তু এই পদ্ধতিতে শেখ হাসিনার মতো ভয়ঙ্করভাবে গণতন্ত্রকে হত্যা করে বা গণতন্ত্রকে একেবারে এক জায়গায় স্টপ করে দিয়ে ক্ষমতা পরিবর্তনকে যুদ্ধ করবে না। করলে কিন্তু এটা পরিণতিটা কি হয়, এটা শেখ হাসিনা এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গরা তো আমাদের সমস্ত জাতিকে বুঝিয়ে দিয়েছেন। যে কারণে আমরা আসলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে শাহবাগের যে আন্দোলন, আজকে তো তারা একটা মিটিংয়ে বসে তারা একটা সিদ্ধান্ত জানাবে, আমরা সে পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। মিস্টার রনি, আমি একটু আপনার কাছে বুঝতে চাইছি যে এই সরকার আসলে কি করছে, কি চাইছে, বা এই যে জাতীয় ঐকমত্য কমিশন করা হলো, কতটা ঐকমত্য আপনি দেখতে পান, আশা করেন তারা প্রতিষ্ঠা করতে পারবে? আর এই যে অভিযোগ যে এনসিপি আর সরকার এক সূত্রে গাঁথা, মানে সরকারকে রক্ষা করার কাজ করছে এনসিপিকে প্রমোট করা বা ভবিষ্যতে একটা জায়গা করে দেওয়ার কাজ করছে সরকার। মাঝখানে আবার জামাত এনসিপির সম্পর্ক, জামাত সরকারের সঙ্গে এক ধরনের পেছন থেকে সহায়তা দেওয়া, আপনি কি বুঝতে পারেন? আর কি আমার কাছে প্রথম যেটা মনে হচ্ছে যে এই সরকার একজন মানুষকে যদি হঠাৎ করে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়, অদ্ভুত একটা শিশুকে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার পর তার প্রথম যেটা সমস্যাটা হবে, সে অক্সিজেন পাবে না। এই সরকারের অক্সিজেন নেই। প্রথমত এই সরকারকে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন, সেটা হলো জনসমর্থন। সেই জনসমর্থনটা এই সরকারের নেই, অক্সিজেন নেই। 2 নম্বর হলো যে চাঁদের দেশে যদি আপনাকে পাঠিয়ে দেওয়া হয়, আপনি ওজনটা হারিয়ে ফেলবেন। আপনি একটা লাফ দিবেন, লাফ দেওয়ার পরে 20-30 হাত উপরে উঠে যাবেন। তখন আপনার কাছে মনে হবে যে ইউ আর সুপারম্যান, আপনি লাফ দিয়ে এত উপরে উঠতে পারেন। কিন্তু আপনি যে মাধ্যাকর্ষণ শক্তির বলয়ের বাইরে গিয়ে নিজের ওজন হারিয়ে ফেলেছেন, ইউ আর নো বডি, ওখানে আপনার কোনো ওজন নেই।
এই সরকারে যারা কর্তা ব্যক্তি তারাও তাদের ওজন হারিয়ে ফেলেছেন, তাদের আকৃতি হারিয়ে ফেলেছেন, তাদের ওজন হারিয়ে ফেলেছেন। ফলে তাদের কথা, তাদের কর্ম, তাদের লম্ফ, তাদের ঝম্প, তাদের হাঁটা চলা সব কিছু ঠিক ওই রকম যে নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিলেন তখন নীল আর্মস্ট্রং চাঁদে হাঁটার সময় তার যে অবস্থা হয়েছিল, এদের অবস্থা ঠিক এখন সেই রকম অবস্থা হয়ে গেছে। 3 নম্বর হলো যে আপনি একটা শিশুর কাছে, অবোধ একটা শিশুর কাছে একটা নতুন খেলনা দিলেন বা একটা খাবার দিলেন, আশ্চর্য যে খাবারটা সে কখনো খায়নি এবং সে দেখেনি, বা যে খেলনাটি সে চালাতে পারেনি, সে তখন খুব অবাক বিস্ময়ে সে তাকিয়ে থাকবে। খাবারটাই ধরেন, চকলেটের কথাই ধরেন, বাংলাদেশে গ্রামের একটা ছেলে একটা চকলেট, সুইজারল্যান্ড থেকে আপনি একটা ভালো চকলেট এনে দিলেন। তো ও যখন মুখে দেওয়ার পর দেখলো ও মাই গড, এই চকলেটের এত মজা, সে কী করবে? পুরো চকলেটটা নাকে, মুখে, চোখে, সারা শরীরে সে লাগিয়ে ফেলবে, এলোমেলো হয়ে ফেলবে। কারণ এই সরকারের সঙ্গে যারা এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট, দে হ্যাভ ম্যানি এক্সপেরিয়েন্সেস, রেপুটেশন, নেম, ফেম অ্যান্ড এডুকেশন, বাট practically fact is that they don't have any practical experience about the politics, রাজনীতি। এর কারণ হলো জীবনের এই আমরা যা কিছু করি তার থেকে একেবারে রাজনীতিটা 100% না, ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রিভার্স। আপনি কবি হবেন, রাজনীতি হবে না, নবী হবেন, রাজনীতি হবে না। অনেক নবী এই রাজনীতিবিদদের হাতে জীবন হারিয়েছেন। ফলে নবী হলে ঐশী ক্ষমতা থাকলে যে আপনি রাজনীতিবিদ হতে পারবেন তা নয়। হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করেছেন কে? তিনি একজন হচ্ছে পলিটিশিয়ান। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো যার জন্য এই যে যারা আসছেন তারা রাজনীতিটা বুঝছেন না, ফলে এখানে ঢোকার পর তারা ওজন হারিয়ে ফেলেছেন। তারপরে তারা যেহেতু রাজনীতিতে বুঝছেননি, এই জন্য রাজনীতি ঢোকার পরে তাদের মনে হচ্ছে যে খুব সহজ, খুব আশ্চর্য, এবং মাঝে মাঝে তারা অবাক হয় যে এটা এত সোজা। এই যে এত সোজা, এটা তারা বোঝার পরে যখন তাদের সামনে একটা কঠিন বিষয় আসে, প্রথমে তারা একটা সাপ দেখেছে, গোকরা সাপকে মনে করেছে এটা প্লাস্টিকের সাপ, সেটা ধরেছে, কিন্তু সাপ যখন ফোঁস করেছে তখন তো সে সেন্সলেস হয়ে গেছে। এরকম তারা এই বর্তমান যে রাজনৈতিক যে বিরোধগুলো হচ্ছে, সমস্যাগুলো হচ্ছে, এইগুলোকে প্রথমে তারা ডাল ভাত মনে করেছিল, আর এখন সমস্যার কারণে তারা ভয় পেয়ে গেছে। এবং তাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি তো জানেন যে দীর্ঘদিন যখন মানুষ ভয় পায় তাদের কিডনিতে কিছু সমস্যা হয়, হার্টের বাল্ব ঠিকমতো কাজ করে না, শরীরে কিছু স্নায়বিক দুর্বলতা দেয়, মাঝে মধ্যে তাদের ঘাম বের হয়ে যায়, তাদের যে প্রাকৃতিক কর্মকাণ্ড, কোষ্ঠকাঠিন্য, এটাও খুব প্রবল আকার ধারণ করে ভয় পেলে। এখন এই যে আমাদের এই সমাজে শেখ হাসিনার জমানাতে এই আমাদের একটা বিরাট অংশ আমরা এই ভয় পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি, ট্রমাটাইজড। আমরা খুব ভালো করে জানি পালাতে হয় কি করে, আমরা জানি কি করে কান্নাকাটি করতে হয়, এবং অনেক লোক আছে স্ত্রীর গলা ধরে কত কান্নাকাটি করেছেন এই সময়টাতে। হঠাৎ করে এই সময় তারা অনেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন। এখন এই সরকারের যারা কর্তা ব্যক্তি যারা আছেন, এরা কেউ নেপোলিয়ন বোনাপার্টের মতো সাহসী ছিলেন না, জুলিয়াস সিজারের মতো ছিলেন না। তারা এই আপনার আমার মতোই অনেকে পালিয়েছিলেন, অনেকে ট্রমাটাইজ ছিলেন, অনেকে শেখ হাসিনার সঙ্গে কীভাবে একটা নেগোসিয়েশন করা যায় এইরকম চেষ্টা করেছেন জীবনের সেই ক্ষণ পর্যন্ত। তো ফলে এই যে তিনি এসে যখন যাদেরকে পেলেন, নিজে ভীত সন্ত্রস্ত, আর পুরো যে রাজনৈতিক অঙ্গন তারা সবাই কিন্তু ট্রমাটাইজ। তো ট্রমাটাইজ থাকার কারণে দুই পক্ষই, অর্থাৎ দুটো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, দুটোর মুখে ছ্যাঁকা লাগানো আছে, সার্কাসের বাঘ। এখন একজন আরেকজনের সাথে পলাপলি করছে, ও ওকে কুক দিচ্ছে, ও ওকে কুক দিচ্ছে। এখন এই যে তার যারা স্টেক হোল্ডার, বিএনপি বলেন, জামাত বলেন, প্র্যাকটিক্যালি বলেন, বা ডক্টর ইউনূস বলেন, তিনটা পক্ষই তো ভিতর সন্ত্রস্ত একটা দল। এরা 5ই আগস্টের আগ দিন পর্যন্ত এদের জীবনে আপনি যদি মনে করেন যে 4 তারিখে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বা অন্য কাউকে, বা আমি নাম বললাম না, তাদেরকে যদি বলা হতো আসেন আপনাকে একটু যমুনাতে নিয়ে যাই, ক্ষমতায় বসাতে হবে। গ্রাম বাংলাতে আপনি দেখবেন যে ওই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেদের যে সুন্নতে খতনা হলে বাচ্চারা যাবে না হাজাম দেখে যেভাবে কান্নাকাটি করে, এরা ঠিক ওইভাবে কান্নাকাটি করতো। কেন আমি এখানে জন্মগ্রহণ করলাম, মরে যাব, কিন্তু আমি কখনো যমুনাতে যাব না, ওই জায়গাতে যাব না। তো এই হলো দ্য রিয়ালিটি, এখন কি হচ্ছে, ফলে এখানে একটা ছক্কা পক্কা খেলা হচ্ছে, উভয় পক্ষই একে অপরকে ভয় পাচ্ছে। যারা সরকার চালাচ্ছে তারা রাজনৈতিক দলকে ভয় পাচ্ছে এই কারণে, বিকজ তারা তো এই 15 বছর যাবৎ ভিতর সন্ত্রস্ত হয়ে আসছে। আবার রাজনৈতিক দলগুলো ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় পাচ্ছে, বিকজ ওর মধ্যে তারা শেখ হাসিনার প্রতিচ্ছায়া দেখতে পাচ্ছে। ফলে কি হচ্ছে, দুটো গ্রুপই একে অপরকে ভয় পাচ্ছে, আর ভয় পাওয়ার কারণে মূল যে টার্গেট গতিটা হয়ে যাচ্ছে সর্পিল গতি, আঁকাবাঁকা গতি, একটা নির্দিষ্ট জায়গাতে তারা যেতে পারছে না। এইগুলো তারপরে যেটা বলছিলাম সেটা হলো যে রাষ্ট্র ক্ষমতা। এখন ওনারা হয়তো কেউ কর্পোরেট জগতের সিইও ছিলেন,
কেউ হয়তো কর্পোরেট জগতে একটা চাকরি করেছেন, কেউ হয়তো বিভিন্ন কাজকর্ম করেছেন, কিন্তু পাবলিক অফিস এটার একটা মাদকতা রয়েছে। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার জন্য মানুষ পিতাকে খুন করে ফেলে, মাকে খুন করে ফেলে, স্ত্রীকে জলাঞ্জলি দেয়, নিজের কন্যাকে সেই সম্রাটের হাতে শয্যার সঙ্গী করে ফেলে। দিস ইজ পাওয়ার। তো সেই পাওয়ারটা এত সহজে পাওয়া গেছে, আর এই পাওয়ারের এত আনন্দ। আমি সামনে একটা BMW 7 সিরিজ গাড়িতে বসে আছি, সামনে ভো ভো করে 20-25টা আর্মির গাড়ি যাচ্ছে, মিশনারি গাড়ি যাচ্ছে, 10-12টা মানে 100-150 লোক, যেখানে যাচ্ছি দোতলা স্যালুট দিচ্ছে, গার্ড সাবধান। এইগুলোতে আমাকে মনে হচ্ছে যে আমি কি বেঁচে আছি, এটা তো ছাড়া যাবে না। আমি কবরে যাব, আমি মরে যাব, কিন্তু আমি এটা ছাড়বো না। তো এই যে ওনরা বলে নয়, এই জিনিসটি যারা আছে সবারই একই অবস্থা হয়, সবারই একই অবস্থা। ক্ষমতা এমন একটা জিনিস যে ওর কাছাকাছি গেলে খুব লোভ হয়, খুব লালসা হয়। আমি তো সব জায়গাতে ইতিহাস বলি, বাংলাদেশের ইতিহাসে একসময় এই প্রায় 1 বছরের জন্য একজন হিজড়া এই বাংলাদেশ চালিয়েছে, এবং জানাতেন বাংলাদেশ না, বাংলা, বিহার, উড়িষ্যার কামরূপ কামাখ্যায় বিশাল এলাকা, অর্থাৎ ইলিয়াস শাহী বংশের এই এখন যে অবস্থা হয়েছে এরকম অবস্থা হলো। তিনজন বিখ্যাত শাসক, এরপর আস্তে 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 করে সব অযোগ্য লোকরা আসলো। অযোগ্য লোকরা দেখলো যে আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো সামন্তরা, যাদের টাকা আছে, ধনী আছে, এরা আমাদেরকে মানে না। দ্বিতীয় সমস্যা হলো যে এই 200 বছর তারা খুব ভালো রাষ্ট্র চালানোর কারণে জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, আলেম, উলামা এই সমাজে পয়দা হয়ে গেছে। বাংলা তখন সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর। এরাও তো রাজাকে মানে না, আর রাজা লেখাপড়া জানে না, সে সারাদিন মদ নিয়ে থাকে, সারাদিন ওটা নিয়ে থাকে। তখন কি হবে, এই লোকগুলোকে অপমান করতে হবে। এদেরকে অপমান করার মতো বাঙালিদের তো অপমান করা যাবে না, বিকজ তাদের সবারই নিজস্ব সোলজার আছে, সামন্ত রাজাদের। তারপরে যাই অলি আল্লাহ, তার হাজার হাজার মানে সমর্থক আছে, জ্ঞানী গুণী, তার ভক্ত আছে। তখন তারা করলো কি, আফ্রিকা থেকে হাজার হাজার কৃতদাস নিয়ে আসলো এই বাঙালিদেরকে অপমান করার জন্য। এবং সমস্ত রয়্যাল কোর্টগুলোতে আপনি চিন্তা করেন, একটা সময় এমন ছিল যে উনি একজন সাধারণ আমজনতা, উনি গিয়ে সরাসরি সুলতানের বিরুদ্ধে কাজীর দরবারে নালিশ করতে পারতেন, এবং কাজীর সুলতানের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দিত। দ্যাট ওয়াজ দ্য ইলিয়াস শাহী ডাইনেস্টি। তো সেই ডাইনেস্টির পরবর্তী রাজারা অযোগ্য লোকদেরকে অপমান করার জন্য, যোগ্য লোকদেরকে অপমান করার জন্য তারা এই দাসদাসীদেরকে ভাড়া করে আনলো। এই দাসদাসীরা প্রাসাদে থাকে, আর যত সম্মানিত লোকদের অপমান করে এমন অবস্থা করে ফেলো 10 থেকে 12 বছরের মধ্যে এই বাংলাদেশের কবিরা কবিতা লিখতে ভুলে গেল, ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে চলে গেল, পুরো সমাজ একটা হাহাকার এবং ভয়ের রাজত্ব। রাজপ্রাসাদের ধারের কাছে, রাজনীতির ধারের কাছে কোনো ভদ্রলোক যায় না। এমন সময় ওই মোগল মানে ওই যে হেরেমের মধ্যে একটা হিজরা ছিল হাবশি, তার নাম হলো রুকনউদ্দিন। তার হঠাৎ মনে হলো যে আমি তো রাজাকে আমার কাছে ঘুমাই, তার যদি আমি গলা টিপে মেরে ফেলি, তাহলে আমি এত সামন্তদের মারি, আমি কেন রাজা হইতে পারবো না? হি ডিড দ্য সেম। সে এই হিজরা মেরে ফেলার পর সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসলো। আর রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর দেখা গেলো এই যে বাংলার যারা লোকজন সবাই গিয়ে জি হুজুর সেই কাজ করলো। দিস ইজ পলিটিক্স। তো ওরা যেই জায়গাতে বসে আছে, একটু ইতিহাস নাড়াচাড়া করলেই বুঝতে পারবো যে কোন জায়গাতে আছে। জি, আমরা শেষের দিকে ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস, সাদাত হোসেন সালিম। না, আমরা যমুনার একটা ইতিহাস আপনি বলেছেন, তবে এই যমুনা ভবনের ইতিহাসটা হলো যে কি, ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন উপরাষ্ট্রপতি হয়েছেন তখন তিনি তার থাকার জন্য এই ভবনটা মানে পাশ করিয়েছেন, এবং যথেষ্ট চেষ্টা করেছেন দ্রুততার সাথে কাজটা সম্পন্ন করার জন্য, কিন্তু ব্যারিস্টার মওদুদ এই ভাষায় উঠতে পারেন নাই। এটারও যমুনার একটা ইতিহাস আছে। এখন এখানে আমরা একদিকে বলছি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যমত্যে এসেছি যে আমাদের কাট অফ টাইম ডিসেম্বরের পরে আমরা একদিনের জন্য আমরা কিন্তু নির্বাচনকে প্রলম্বিত হতে দেব না। এটা আমাদের একদম চূড়ান্ত সিদ্ধান্ত। এই ব্যাপারে যদি আমাদেরকে মাঠে নামতে হয় আমরা মাঠে নামবো, এই জন্য যদি আবার লড়াই দিতে হয় লড়াই করব। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল, মানে সেখানে কিংস পার্টি বলেন অথবা কিংস পার্টির সহযোগী দল বলেন, তারা কিন্তু চাচ্ছে যে এই নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য এমন কিছু দাবি তারা সামনে নিয়ে আসতেছেন, যাতে করে মানে অটোমেটিকলি নির্বাচনটা প্রলম্বিত হয়ে যায়। ধরুন তাদের প্রস্তাব হলো যে 16 বছর ভোটার মানে অন্তর্ভুক্ত করতে হবে। আর আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের কাছে প্রস্তাব করছে 17 বছর। তো আমরা এটাতে তো মানি নাই, কারণ এই 17 বছর করতে গেলে আবার নতুন করে ভোটার করতে গেলে আবার 1 বছর সময় লাগবে। এটাতে মানার কোনো কারণ নাই। এটা ওনারা বোঝানোর চেষ্টা করছেন, এবং 21 বছরে মানে নির্বাচনে দাঁড়াতে পারবে। আমরা ওটারও বিরোধিতা করেছি, কিন্তু দেখলাম যে প্রফেসর আলী রিয়াজ এটার জন্য বার্গেনিং করছে যে 18 বছরে যদি ভোট দিতে পারে তাহলে 18 বছর দাঁড়াতে পারবে না কেন? 18 বছর ভোট দেওয়া এক জিনিস, আর 18 বছর আইন প্রণয়ন করা এক জিনিস, এটা ওনাকে বুঝতে অক্ষম হচ্ছে। এখন 21 বছর, আমার ছেলের বয়স 21 বছর, আমি চিন্তা করছি চোখ বন্ধ করে আমার ছেলেকে এখন আইন প্রণয়ন করার মতো সক্ষমতা রাখে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে না, আমার ছেলে এখন লেখাপড়া করছে, আমার ছেলে আইন প্রণয়ন করার মতো সক্ষমতা এখন অর্জন করে নাই। ওনারা কিন্তু আপনার বিজ্ঞ লোক,
মানে আলী রিয়াজ সাহেব তো একটু মানে বয়সের তুলনামূলক কম, অন্য যারা আছেন তারা তো বেশ বয়সে ভারে নুর্য, ওনারাও আপনার একই রকম চিন্তা করছেন। এগুলো করে মানে পুরো ব্যাপারটাই একটাই লক্ষ্য, মানে ক্ষমতায় বসার ডে ওয়ান থেকে ওনাদের বেশ কয়েকজনের লক্ষ্য যে এই গদি আর ছাড়া যাবে না, যেটা আপনার গদির মোহটা আপনার আমাদের রনি ভাই ভালো করে বলছেন। এই গদির মোহর কারণে এই কথাগুলো বলছেন। আমরা রাষ্ট্রপতি নির্বাচন করি সংসদ সদস্যদের মাধ্যমে, এখন ওনাদের কারো প্রস্তাব হলো যে উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলিয়ে রাষ্ট্রপতি হবেন, আর আরেকজন প্রস্তাব দিলেন যে না 70,000 ইলেকটোরাল ভোট, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবেন। এই যে অবাস্তব কথাগুলো বলছেন যে শুধুমাত্র আমরা এগুলোর সাথে দ্বিমত করব, আবার এগুলোকে একমত হতে পারে কিনা, আবার আলোচনা করা যায় কিনা, এগুলো নিয়ে করা, সময় ক্ষেপণ করা। আমরা কিন্তু একদম চূড়ান্তভাবে আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা রাজনীতি করছি তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য, অথবা রাষ্ট্রীয় ক্ষমতাকে আপনার রাজনীতিবিদদের হাতে তুলে দেওয়ার জন্যই, এদের দোষে কিছু নেই। কিন্তু একটা অংশ দেখলাম যে এটাকে মানে কেউ কেউ বলতে চায়, যেমন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেই বসলেন যে আমাদেরকে 5 বছর দেখতে চায়। এখন কি ওনার চেহারা দেখতে চায়, না ওনার কার্যকলাপ দেখতে চায়, না ওনাদের ক্ষমতা দেখতে চায়, ওনাদের সুশাসন দেখতে চায়, এটা বুঝতেছি না। একজন উপদেষ্টা দাবি করতে পারবেন না যে তিনি তার মন্ত্রণালয়ে সামান্যতম সংস্কার করেছেন। একজন উপদেষ্টা দাবি করতে পারবেন না, না পুলিশ উপদেষ্টা দাবি করবেন, না ভূমি উপদেষ্টা দাবি করবেন, না খাদ্য উপদেষ্টা দাবি করবেন, না বন্দর উপদেষ্টা দাবি করবেন, কেউ দাবি করতে পারছেন না। তো ওনাদের হাতে তো কোনো কিছুই, আমার মনে হচ্ছে যে ওনারা ক্ষমতাকেই হঠাৎ করে পেয়ে উপভোগ করছেন। কারণ তো আমরা চাই যে আসলে আর কোনো রকম তালবাহানাটা না করে, প্রফেসর ইউনূস সাহেবের সামনে কিন্তু দুটো উদাহরণ আছে, দুটো উদাহরণ কিন্তু আমি প্রায় বলার চেষ্টা করি, এই দুটো উদাহরণ দিয়ে আমি শেষ করছি। একটা হলো যে আপনার বিচারপতি শাহাবুদ্দিন 3 মাসের জন্য এসে তিনি আপনার আনসারের লাঠি দিয়ে একটা নির্বাচন করছেন, সম্মানের সাথে বিদায় নিয়ে আবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। আর আপনার ফখরুদ্দিন সাহেব কিন্তু আপনার রাষ্ট্র 2 বছর পরিচালনা করার পরে এখন আপনার জুমার নামাজ অথবা জানাজার নামাজও যেতে পারছেন না। প্রফেসর ইউনূসের সামনে এই দুটো উদাহরণ, উনি কোনটা বেছে নেবেন এটা বেছে নেওয়ার আপনার সমস্ত রকমের চয়েস ওনার কাছে। মিস্টার গোলাম মাওলা রনি, জাস্ট 3 মিনিট সময় শেষ করতে। আমাকে যে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সরকার সব কিছু এলোমেলো করে ফেলেছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এরা কি ইন্টেনশনালি কাজগুলো করছেন, লোভের বশবর্তী হয়ে এই কাজগুলো করছেন, ক্ষমতায় থাকার জন্য করছেন, নাকি সহজাত যে তাদের মানবিক যে ভুল ভ্রান্তি এই কারণে করছেন। কিন্তু আলটিমেটলি তাদের চেহারা স্রোত এখন আমাদের কাছে খুবই বিরক্তিকর হয়ে গেছে। তাদের কাউকে দেখলে আমাদের দোয়া করতে ইচ্ছা করে না, তাদের কাউকে দেখলে আমাদের হ্যান্ডশেক করতে ইচ্ছা করে না, কাউকে দেখলে আমাদের কাছে মনে হয় না যে ওনাকে ধরে একটু কুলাকুলি করি। তো এই যে তাদের সঙ্গে আমাদের যে জনগণের একটা অ্যাডাপশন, এই জায়গাটাতে যে একটা ব্যারিকেড মানে সার্কিট তৈরি হয়ে গেছে, এটা হলো তাদের জন্য সবচেয়ে ভয়ানক বিপদ। আপনি দেখেন শেখ হাসিনা বলেন, বেগম জিয়া বলেন, ইভেন জামাত বলেন, গোলাম আজম বলেন, আমরা এই রাজনীতির তত বিতর্ক বলিনি, কিন্তু মানুষ একটা নির্দিষ্ট অংশ কিন্তু তাদেরকে দেখতে চায়, ভালোবাসতে চায়, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, আবার তাদের সঙ্গে সঙ্গে ঘৃণাও করে তাদেরকে। এখন ওনাদের যে অবস্থাগুলো হলো, আমরা তাদেরকে যখন পেয়েছিলাম আমাদের কাছে মনে হলো যে আমাদের কাছে এক একটা পূর্ণিমার চাঁদ এসেছেন, আকাশ থেকে নাজিল হওয়া ফেরেশতা তুল্য এক একজন মানুষ। এবং আমরা শেখ হাসিনার অত্যাচারে, আপনি তো নিজে তার ওয়ান অফ দ্য সাফারার, আপনার যদি ইন্টারন্যাশনাল কানেকশন না থাকতো, বিদেশি রাষ্ট্রগুলো না থাকতো, আপনাকে পাড়িয়ে মেরে ফেলতো ঢাকার শহরে। আপনার অফিস থেকে সমস্ত লোকজন তুলে নিয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্প আছে, আমি এতগুলো করছি, সেই বিশ্ববিদ্যালয় আমার গাড়িটা ভেঙে দিয়েছে। তো যার জন্য আমরা এই শেখ হাসিনার পতনের পরে যারা এসেছে, আমরা আমি বুঝতে পারি না যারা তারা যখন বলে যে যৌক্তিক কথা বললে আওয়ামী লীগের দালালি করা হচ্ছে বা দোষর বলা হচ্ছে, ওটি হলো দেখেন আমার, উনি জানেন যে আমি তো, আপনিও জানেন, তাদের তো সেই সাফারিংসও নাই, তাদের সেই ত্যাগের হিস্ট্রিও নাই বা লড়াইয়ের হিস্ট্রি। আমার একটা কম্পোজিট টেক্সটাইল ছিল সাভারে, 100 কোটি টাকা মূল্য। এই শেখ হাসিনার কারণে পুরো ব্যবসাটা আমি দেউলিয়া হয়ে গেছি। তো সেই শেখ হাসিনার পক্ষে আমি কেন কথা বলতে যাব? আমার কাছে তো ডক্টর ইউনূস দেবতার চেয়ে বেশি, অনেক বেশি। এখন সেই দেবতা বা এই যে যারা আসছে, আমি এই বাচ্চাদেরকে আমি বলেছি এরা আবাবিল পাখি, আমি এখন পর্যন্ত কিন্তু এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো একটা টুশব্দ করিনি। তো সেই জায়গা থেকে কেন আমাদের বিরাটটা আসছে, কেন আমরা তাদের সমালোচনা করছি, এই জিনিসটা তারা যদি বুঝতে পারেন তাহলে মনে করবো যে আল্লাহ তাদের প্রতি দয়া করেছেন, তাদের প্রতি তারা হেদায়েতের মধ্যে আছেন। আর যদি আমরা যে কথাগুলো বলি, এই কথা শোনার পর তাদের খুব রাগ হয়, তাদের খুব ক্রোধ হয়, এবং তারা যদি একবার মনে করে যে এই গোলাম মোল্লা রনি, এই জিল্লুর রহমান, এই সাদাত হোসেন সেলিম, এদেরকে ঠেঙানোর জন্য আসলে শেখ হাসিনাই ভালো ছিল। সো কাজী অ্যাডাপ্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ শেখ হাসিনা, হায়ার দ্য পিউপিল, বেনজিরকে আনো, আবার হারুনকে আবার আনো, হ্যাঁ, ইনকুন্তুম বেনজিরও, আবার আনো তাকে, এনে আবার তাদেরকে বসো, এনে এই যে লোকগুলো এদেরকে শেখ হাসিনাই ভালো করেছে, এভাবে আস্তে 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 তারা যদি ওই ফ্যাসিজমের দিকে চলে যায়, তাহলে কি হবে? যা হয়
যখন মানুষ বিপথে যায়, শেষ কথা। অন্তরে সিল মোহর মেরে যায়, তখন আসলে তাদেরকে কেউ ভালো করতে পারে না। আমরা যারা সাফারার এবং আমরা যা তাদেরকে ভালোবেসি, প্রথমে শেখ হাসিনাকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, দ্বিতীয়ত আমরা তাদেরকে ভালোবেসেছি লং টার্ম। 2009 থেকে এই পর্যন্ত এই মানে এখানে যারা আছে সবাই তো আপনার আমার আপনজন। তাদের কার সাথে আমাদের আপনার পারিবারিক সম্পর্ক নাই বলেন? এখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আপনার এবং আমার পারিবারিক সম্পর্ক নাই কোন লোকটা আছে? আমরা কেন তাদের সমালোচনা করতে যাবো বলেন তো? আজ পর্যন্ত কেউ বলতে পারবে আপনি বা আমি কোনো একটা অফিসে টেলিফোন করেছি, কোথাও গিয়েছি, কাউকে একটা কোনো কাজ করে আমি কেন তার সমালোচনা করবো বলেন তো? আমি তো সেই আগস্ট মাসের 7 তারিখে বলছি আমি ইলেকশনই করবো না। আগস্ট মাসের 7 তারিখে আমি স্ট্যাটাস দিয়ে বলছি আমি ইলেকশনই করবো না। আমি এখন যে কাজ করছি আমার কেন তার সাথে বিরোধ হবে? এটা তাদেরকে আগে বুঝতে হবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো